সিনেমার শুরুতেই আমরা একজন মহিলাকে দেখি যে তার ঘরে তার মেয়ে রানীর সাথে বসে বরের জন্য অপেক্ষা করছিল, যে কিছুদিন ধরেই ঘরে ফেরেনি। কিছুক্ষণ পর তার বর আসে, কিন্তু সে নেশা করে ঘরে ফেরে। সেই দেখে তার বউ খুব রেগে যায় আর বলে, ঘরে খাবারের একটা দানাও নেই, কিন্তু তোমার নেশা করা খুব দরকার না? এই কথা শুনে তার স্বামী খুব রেগে যায় আর তার বউকে সে খুব মারে আর বলে, তুমি আর তোমার মেয়ে খুব সুন্দর হয়ে যাও, আর যাও গিয়ে দেহ বিক্রি করে টাকা ইনকাম করো। আর তুমি যদি এটা না জানো তাহলে আমি তোমায় শিখিয়ে দেবো কেমন ভাবে দেহ বিক্রি করে। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে রানী যখন ঘুম থেকে ওঠে, সে দেখে তার মা মরে পড়ে আছে। রানী তখনও মায়ের মরে যাওয়ার শোক কাটিয়ে উঠতে পারেনি। তখনই একটা মেয়ে রানীকে এসে বলে, তোমার বাবার বডি গ্রামের পাহাড়ে পাওয়া গেছে। এবং সে সেই খবরটা শুনেই খুব দৌড়ে সেখানে চলে যায় আর দূর থেকে তার বাবার বডি দেখে সে চলে আসে। এই গ্রামে তার আর কেউই নেই, তাই সেই গ্রাম ছেড়ে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রানীর কাছে না ছিল পয়সা আর না ছিল থাকার জায়গা। রানী শহরে নানা অসুবিধার মধ্যে পড়ে। রানী রাতে একা বসেছিল একটা জায়গায়, সেখান দিয়ে একটা লোক যাচ্ছিল আর সে রানীকে দেখতে পেয়ে বলে, আসবে কি? তখন রানী বলে, কত টাকা দেবে? তারপর তারা দুজনে ওখান থেকে চলে যায় আর একসঙ্গে দুজনে রাত কাটায়। এর ফলে যে টাকা রানী পায়, ওই টাকা দিয়ে পেট ভরে সে খাবার খায়। রানী এবার বুঝতে পেরে গেছিল যে তার যদি টাকা ইনকাম করতে হয় তাহলে তাকে শরীরের ব্যবসা করতে হবে। পরের দিন ও আবারও সেই জায়গায় গিয়ে বসে। আবারও একটা লোক তাকে দেখে, রানী তার সাথে আবারও যায় আর দুজনে রাত কাটায় আর সে ভালো টাকা পায়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই রাস্তাতেই সে চলতে থাকে। এই পয়সায় সে একটা ভাড়া বাড়ি নেয়, যার ভাড়া মাসে 500 টাকা। একদিন একটা শিবা নামের ছেলে আসে আর বলে, তুমি কি রানী? তখন রানী বলে, হ্যাঁ, আমিই রানী। আসলে শিবা ছিল রানীর ক্লায়েন্ট। শিবার সাথে রানীর সেক্সুয়াল রিলেশন হওয়ার পর শিবা রানীকে বলে, তুমি আমার সাথে চলো। শিবা রানীকে বলে, তুমি যদি এখানে থাকো তাহলে রানী হয়েই থাকবে, কিন্তু তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি তোমায় মহারানী করে রাখবো। আমার কাছে অনেক ভালো পয়সাওয়ালা ক্লায়েন্ট আছে, যে তোমার কাজের পরিবর্তে ভালো টাকা দেবে। তোমার যদি আমার অফার ভালো লাগে তাহলে আমার সাথে যেতে পারো। তখন রানী শিবার সাথে যেতে রাজি হয়ে যায়। তারপর দুজনে মিলে একসঙ্গে থাকতে শুরু করে। শিবা রানীকে ভালো ভালো ক্লায়েন্ট এনে দেয় এবং দুজনেই খুব ভালো থাকে। রানী আস্তে আস্তে শিবাকে পছন্দ করতে লাগে। শিবা ও রানীকে পছন্দ করে, তার পাশাপাশি তারা দুজনে মিলে ধান্দাও চালাতে থাকে। হঠাৎ রানী একদিন রাতে শিবাকে বলে, আমার মা মরে যাবার পর তুমিই দ্বিতীয় মানুষ যে আমার মনের খুব কাছে আছো। এই কাজ আমি আমার পেটের খিদেকে শান্ত করার জন্য করেছিলাম, কিন্তু এখন এই কাজ আমি তোমার খুশির জন্য করি। আমি তোমার জন্য যে কোনো কাজই করতে পারি, তার বদলে আমি এটা চাই যে তুমি যেন কখনো আমায় ছেড়ে না যাও। এরপর শিবা বলে, আমি সব সময় তোমার সঙ্গে আছি। তখন ওরা ঘরে যাবার জন্য বেরিয়ে পড়ে। সেই সময়ই তাদের বাইকের একটা অ্যাক্সিডেন্ট হয় আর রানীর খুব চোটও লাগে। শিবা রানীকে ডাক্তারের কাছে নিয়ে যায়, যেখানে ও ট্রিটমেন্ট হয়। জ্ঞান আসার পর ডাক্তার রানীকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার মাকে মিস করছো? তখন রানী বলে, হ্যাঁ, আমি আমার মাকে খুব মিস করি, কেননা মা ছাড়া আমার আর কেউ ছিল না, কিন্তু আমার মাতাল বাবার কারণে তার মৃত্যু হয়। এরপর ডাক্তার বলে, তোমার চিন্তা করার কিছু নেই, এখন তোমার জীবনে শিবা আছে। তখন সে দেখে শিবা ওর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তখন রানী শিবাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর তারা সেখান থেকে বেরিয়ে ঘরে চলে আসে। ঘরে যাবার পরে শিবা রানীকে আরাম করতে বলে। কিছুদিন বাদে রানীকে শিবা বলে, একটা ক্লায়েন্টের বারবার ফোন আসছে, তাকে কি বলবো? রানী বলে, বলার কি আছে, ওর সাথে মিটিং ফিক্সড করো, আমি যাব। এরপর রানী তার ধান্দা আবারও শুরু করে দেয়। একদিন রানী একটা তার ক্লায়েন্টের সাথে ছিল, কিন্তু সেখানে হঠাৎ একটা পুলিশ আসে, যার নাম বিক্রম। ও দরজায় এসে নক করে আর বলে পুলিশ এসেছে। সেটা শুনে ওই ক্লায়েন্ট ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু রানী ওখানেই থেকে যায়। তারপর বিক্রম রানীকে বলে, সঙ্গীতা, এটা তুমি কি করছো? রানী হেসে তাকে বলে, আমার নাম সঙ্গীতা নয়, বরং আমার নাম রানী। বিক্রম বলে, তোমার কি জ্ঞান নেই নাকি? তুমি তোমার বাবার দেওয়া সংস্কার ভুলে গেছো? মনে করো তুমি সঙ্গীতাই। এরপর রানী বলে, কে সঙ্গীতা আর কার বাবা? আমার বাবা তো একজন মাতাল ছিল, যে আমার মাকে মারতো। বিক্রম ওকে মনে করানোর অনেক চেষ্টা করে, কিন্তু বিক্রম বুঝতে পারছিল না যে সঙ্গীতার আসলে কি হয়েছে। এরপর বিক্রম ওকে ধরে নিয়ে যায় এবং দূরে একটা ঘরে বন্ধ করে দেয়। এদিকে শিবা রানীকে খুঁজতে থাকে।
কোথাও না পেয়ে সে চিন্তা করে আসলে রানী না বলে কোথায় চলে গেল। শিবা সব জায়গায় তখন রানীকে খুঁজতে থাকে। এখান থেকে সিনেমাটি একটু পাস্টের দিকে যাওয়া যাক, যেখানে আমরা দেখতে পাই একটা স্টুডেন্টকে, যাকে দেখতে হুবহু রানীর মতো। তার নাম সঙ্গীতা। এখানে সিনেমায় একটা কনফিউশন তৈরি হয়, সেটা হলো রানী কি সঙ্গীতা না অন্য কেউ। দেখা যাক কি হয়। মুভিটির পাস্টে একটু যাওয়া যাক, যেখানে আমরা শিবাকে দেখি শরীরের ধান্দা করার একজন গুন্ডা, যে নিজের কথার জালে নিরীহ মেয়েদেরকে ফাঁসিয়ে তাদের ধান্দা করায়। শিবার পরের টার্গেট ছিল সঙ্গীতা। সঙ্গীতকে শিবা একটা ক্যাফেতে ডাকে আর তার সাথে কাজ করার জন্য অফার দেয়। তার বদলে সে তাকে মোটা টাকাও দেবে বলে। সঙ্গীতার এই কথা একদম পছন্দ হয় না, আর ও ওই ক্যাফেতে ভর্তি লোকের সামনে শিবাকে থাপ্পড় মারে। সেটা শিবা বরদাস্ত করতে পারে না, আর শিবা ওর সাথে বদলা নেওয়ার জন্য ছটফট করতে থাকে। আর শিবা সঙ্গীতাকে ধমক দেয়, যদি তুমি 1 সপ্তাহের মধ্যে কল না করো তাহলে আমি তোমার বাবাকে মেরে দেব। কিন্তু এই কথা শুনে সঙ্গীতা ভয় তো পাই না, বরং সে পুলিশ স্টেশনে যায় আর শিবার নামে কমপ্লেন করে। পুলিশ স্টেশন থেকে বেরোনোর পর পুলিশের একজন কর্মচারী বিক্রম বাইরে আসে আর বলে, তুমি এই শহর ছেড়ে চলে যাও। আর ওখানেই একটা দিব্যা নামের একটা মেয়েও ছিল। সেও সঙ্গীতাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ শিবার নজর যদি কারোর উপর পড়ে তাহলে শিবা তার জীবন বরবাদ করে দেয়। দুজনের কথা শুনে সঙ্গীতা চিন্তায় পড়ে যায়। এরপর সঙ্গীতা একটা দারুণ প্ল্যান তৈরি করে। পরের বার শিবা বিদ্যাকে ক্লায়েন্ট মিটিং এর জন্য ফোন করে, তখন ওর বদলে ওই জায়গায় সঙ্গীতা যায় আর ও নিজের সাথে মিডিয়া রিপোর্টারকেও সঙ্গে নিয়ে যায়। সঙ্গীতাকে দেখে শিবা অবাক হয়ে যায় আর ও রেপ করার চেষ্টা করে। তখন সঙ্গীতা শিবাকে মারতে যায়। ঠিক তখনই মিডিয়ার লোকের সঙ্গে সঙ্গে পুলিশও ওখানে চলে আসে। মিডিয়া আর পুলিশের লোককে দেখে শিবা হঠাৎই অবাক হয়ে যায়। সঙ্গীতা মিডিয়ার লোকদের সামনে বলে, এ আমার রেপ করতে চাচ্ছিল। এই শুনে পুলিশ শিবাকে ধরে নিয়ে যায় আর 5 বছরের জেল হয়। জেলেতে একজন ডাক্তারের সঙ্গে শিবার দেখা হয়। সে শিবাকে জিজ্ঞাসা করে, তুমি এত কি চিন্তা করছো? সে তখন বলে, আমি সঙ্গীতা নামের একটা মেয়ের জন্য চিন্তায় আছি। আমি ওকে এমন মৃত্যু দিতে চাই যাতে ওর আত্মা কেঁপে ওঠে। এরপর ডাক্তার তাকে বলে, আমি তোমায় এমন একটা জিনিস বলবো যেটা শুনে তোমার খুব ভালো লাগবে। আমি এমন একটা ওষুধ দেবো যে সঙ্গীতা সমস্ত স্মৃতিশক্তি ভুলে যাবে। তারপর তুমি খুব সহজেই তার উপর বদলা নিতে পারবে। তার জন্য তোমার আমাকে এখান থেকে বাইরে বের করতে হবে। এই শুনে শিবাও রাজি হয়ে যায়। জেল থেকে বেরোনোর পর শিবা সঙ্গীতার উপর হামলা করে আর ওকে অজ্ঞান করে দেয়। এরপর ডাক্তার ইনজেকশনের সাহায্যে সঙ্গীতার বডিতে ওই ড্রাগস ইনজেক্ট করে, যার জন্য সঙ্গীতা তার সমস্ত স্মৃতিশক্তি ভুলে যায়। এরপর শিবা সঙ্গীতার নাম দেয় রানিকা আর দেহ ব্যবসার ধান্দায় নামায়। ঠিক আছে, আমরা এবার এখন প্রেজেন্টে আসি। এখানে পুলিশ অফিসার বিক্রম সব সত্যি কথা জানতে পেরে যায় আর ও ডাক্তারের কাছে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কোন ওষুধ সঙ্গীতাকে দিয়েছিলে যার জন্য সঙ্গীতার স্মৃতিশক্তি চলে গেছে? ভয় পেয়ে ডাক্তার তখন অফিসারকে সব সত্যি কথা বলে দেয়, যে কিভাবে ডাক্তার আর শিবা দুজনে মিলে তাকে ওই ড্রাগস দিয়েছিল আর তার জীবন বদলে রেখে দিয়েছিল। তখনই বিক্রম ডাক্তারকে জিজ্ঞাসা করে, পুরো জীবনেই কি সঙ্গীতা রানী হয়েই থাকবে? ওর কি কোনো কথাই মনে পড়বে না? ডাক্তার তখন তাকে বলে, না, এটা সত্যি নয়। আগামী 4 মাস বাদেই ওর সব কথা মনে পড়ে যাবে আর তার সঙ্গে সঙ্গেই এখনকার সব কথাও মনে থাকবে। এরপর বিক্রম ওখান থেকে বেরিয়ে অফিসে গিয়ে 4 মাসের ছুটি নেয়, যাতে সে সঙ্গীতার সঙ্গে থাকতে পারে। বিক্রম এবার 4 মাসের অপেক্ষায় থাকে যাতে রানী থেকে সঙ্গীতা হয়ে যায় আর ওর সবকিছু মনে পড়ে যায়। আস্তে আস্তে 4 মাস কেটে যায় আর ওই দিনও এসে যায় যেদিন রানীর সবকিছু মনে এসে যায়। এরপর বিক্রম সঙ্গীতাকে সব সত্যি কথা বলে দেয়, আসলে যা যা হয়েছিল, কিভাবে শিবা তোমার জীবন নিয়ে খেলেছিল আর তোমার বাবাকেও মেরে দিয়েছিল। এই শুনে সঙ্গীতা খুব কাঁদে আর খুব চেঁচায়। বিক্রম বলে, তোমার কাছে দুটো রাস্তা আছে। একটা রাস্তা তুমি শিবার সাথে শিবার রাস্তায় চলো, আর না হলে দূরে কোথাও চলে যাও। কিন্তু আমি জানি যে তুমি এই দুটোর মধ্যে কোনোটাই রাজি হবে না, তাই আমি তোমার জন্য তৃতীয় রাস্তাও তৈরি করে রেখেছি। তখন বিক্রম ওর বন্দুক ওখানে ছেড়ে রেখে ওখান থেকে চলে যায়। এরপর রানী পিস্তল নিয়ে সোজা শিবার কাছে যায় যাতে শিবার উপর বদলা নিতে পারে। শিবাও ওর জন্য অপেক্ষা করছিল। ও জানতো রানী মানে সঙ্গীতা তার কাছে আসবে। রানীকে দেখে শিবা একটা গল্প বলে। একবার একটা বাচ্চা একটা মহিলাকে অবৈধ সম্পর্ক করতে দেখে নেয়। সেই মহিলা যখন জানতে পারে তখন ওই বাচ্চাটিকে কাউকে যেন না বলে তার জন্য বারণ করে।
ওই বাচ্চাটি ওই মহিলাটির কথা শুনে, কিন্তু কিছুদিন বাদে ওই বাচ্চাটি ওই মহিলার কাছে যায় আর বলে, আমি ভুল করে এই ছেলেটিকে তোমার কথা বলে দিয়েছি, তাই তোমাকে এই ছেলেটির সাথে অবৈধ সম্বন্ধ করতে হবে। এরপর ওই মহিলা বাধ্য হয়ে ওই বাচ্চার কথা শুনে। কিছুদিন বাদে ওই বাচ্চা আবারও একটা লোককে নিয়ে আসে আর তার সাথেও অবৈধ সম্বন্ধ করতে বলে। এই সব কিছুর জন্যই ওই মহিলা বিরক্ত হয়ে মরে যায়। তখন ওই ছেলেটি বুঝতে পেরে যায় যতক্ষণ এই দুনিয়ায় পয়সা চোরার মতো লোক থাকবে ততদিন ও মহিলাদের ব্যবহার করে ও অনেক টাকা ইনকাম করতে পারবে। তখন ও সঙ্গীতাকে বলে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওই ছেলেটি কে ছিল। আসলে ওই ছেলেটি আর কেউই নয়, বরং আমি। এরপর সঙ্গীতা তার দিকে এক দৃষ্টে দেখতে থাকে। শিবা তখন শিবা তাকে বলে, এরকম করে তাকিয়ে কি দেখছো? তুমি জানো না কত রাত তুমি আমার সঙ্গে কাটিয়েছো? ওর এই সব কথা শুনে রানী খুব রেগে যায় আর শিবাকে মারতে শুরু করে। শিবাও রানীকে মারে। দুজনের মধ্যে মারপিট হতে হতে রানী শিবার উপর গুলি চালায়। এখান থেকে সিনেমাটি কিছু বছর আগে দেখানো হয়, যেখানে সঙ্গীতা কালেক্টর হয়ে গেছে আর ও শিবারই ঘরে বাচ্চাদের জন্য একটা অনাথ আশ্রম খুলেছে। আর আজ আশ্রমের 3য় বছর। বিক্রম আর সঙ্গীতা তাই সেখানে সেলিব্রেট করছে। বিক্রম এবার রানীকে জিজ্ঞাসা করে, শিবার কি হলো? তখন রানী তাকে বলে, আমি শিবাকেও ওই ইনজেকশন দিয়েছি যেটা শিবা আমার উপর অ্যাপ্লাই করেছিল। এরপর ও সব পুরনো কথা ভুলে গেছে আর ও এখন এখানেই গার্ডের কাজ করছে। এই রকম বদলা আর দ্বিতীয় হতে পারে না। এরপর এই সিনেমাটি শেষ হয়ে যায়।